দর্শক আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলাভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শাহজাহান সাজু, সাবেক সিনিয়র জেলা জজ, এবং আছেন জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত। ডক্টর শাহজাহান সাজু, আপনার কাছ থেকেই আলোচনাটা শুরু করতে চাই। আপনি জানেন যে গতকালকে সাবেক একজন মন্ত্রী এবং একজন উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রীর তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই তাদেরকে সিএমএম আদালতে হাজির করা হবে। তো 10 দিন আগেও দুর্দান্ত প্রতাপশালী এই দুই ব্যক্তি তারা আজকে কোর্টে হাজির হচ্ছেন এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এটাও কি আসলে কেউ কল্পনা করেছিল 10 দিন আগেও? দেখেন, খুব সহজ কথা একটা, যে মানুষের জীবনটাই যেখানে আনপ্রেডিক্টেবল, এট এনি টাইম ইউ মে ডাই অর এনি টাইম ইউ মে ফেস এনি অ্যাক্সিডেন্ট। তো সেই ক্ষেত্রে এই 15-16টা বছর মানুষের ভিতরে যে ক্ষোভ ছিল, মানুষ কিন্তু এই 15-16 বছর ধরে যে বিক্ষোভ তাদের ভিতরে ছিল, কষ্ট ছিল, সেটা প্রকাশ করারও কোনো সুযোগ ছিল না। মানুষ বলে যে বাক স্বাধীনতা ছিল না, বা গুম করে নিয়ে যেত, অপহরণ করতো, ক্রস ফায়ারে দেওয়া হতো, র্যাব নিয়ে যেত। এই ক্ষোভগুলো তো যারা ভুক্তভোগী তাদের মধ্যে তো এটা আছেই, প্লাস তাদের একজনকে ধরলে তার ভাই, আত্মীয় স্বজন, প্রতিবেশী, এইভাবে যদি 16 বছরে বিক্ষুব্ধ হয় তো দেশের 90% লোকই তো বিক্ষুব্ধ হয়ে যায়। এখন ক্ষমতার কারণে মানুষ সেই বিক্ষোভটা বা ক্ষোভটা প্রকাশ করতে পারে নাই। এখন যেটা হয়েছে, এইটার জন্য মানুষ আসলে দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছিল মনে মনে, যে ওই মানুষ বলে না যে ওকে পেলে আমি একদম কেটে টুকরা টুকরা করে ফেলবো, ওকে পেলে আমি মেরে ফেলতাম। আসলে এই যে কথাগুলো, এগুলো তো মানুষের সাধারণ একটা অভিব্যক্তি, কিন্তু এই সুযোগটা যে এভাবে এসে যাবে এটা কেউ কখনো ভাবে নাই, যেমন মানুষের জীবন নিয়ে ভাবা যায় না। এই ক্ষেত্রে মানুষ বিক্ষুব্ধ ছিল, তারাও বুঝতেছিল যে যে অপকর্ম তারা করেছে এর ফল তাদেরকে ভোগ করতেই হবে, আইদার ইন দি লিগ্যাল সিস্টেম অর ইন দি পাবলিক বিটিং অর মাস বিটিং। তো সেইটারই একটা অংশ আর কি, এটা যে দুজন ভয়ে পালিয়ে যাচ্ছিলেন। তারা দৃশ্যটা, যে ছবিটা ভাইরাল হলো একেবারে লুঙ্গি পরা, এইটাই কি এক্সপেক্টেড ছিল? পৃথিবীর অনেক কিছু এক্সপেক্টেড থাকে না, এটা কিন্তু এক্সপেক্টেড ছিল না, ঠিক আছে, কিন্তু মানুষের ক্ষোভটা যেই পরিমাণ ছিল সেই ক্ষেত্রে এইভাবে এই লুঙ্গি পরে গেঞ্জি গায়ে দিয়ে দাড়ি ছেঁচে, হ্যাঁ, চোরের মতো বসে থেকে নৌকায় বসে পালিয়ে যাওয়া, হ্যাঁ, এইভাবে হয়তো ছিল না, কিন্তু কোনো না কোনো ভাবে তো ছিলই। তার একটা প্রতিফলন হয়েছে। আপনি তো ফিতা দিয়ে মেপে পরিণতি কি হবে এটা বলতে পারেন না, তা এটা তো ফিতা দিয়ে মাপা যায় নাই যে লুঙ্গি পরে চুরি করে যে প্রতাপশালী দুর্দণ্ড, মানে প্রতাপশালী দুইজন ব্যক্তি, একজন অ্যাডভাইজার, একজন মিনিস্টার, যে কত 3 টার্ম ধরে সে একজন আইনমন্ত্রী, তার সম্বন্ধে আমার একটা জিনিস কি, আমরা যেহেতু বিচারক, উনি মনে হয় 2 টার্মের আইনমন্ত্রী ছিলেন। প্রথম টার্মে আমি যদি ভুল না করে থেকে ব্যারিস্টার শফিক আহমেদ আইনমন্ত্রী ছিলেন, 14 পরে 14, 18 এবং এবার তিনবারই হলো। এখন ঘটনা হচ্ছে যে আজকে যেটা হয়েছে এইটা তাদের কাজের পরিণতি। এখন যদিও প্রমাণ ছাড়া আমি তাদের বলতে পারি না তারা অপরাধ করেছে বা কিছু, কিন্তু কোনো পত্র পত্রিকা, আপনাদের টেলিভিশন মিডিয়া, কোথায় এই আনিসুল হক এবং ওই যে সালমান রহমান সাহেবের সমালোচনা হয় নাই বলেন তো? সবার বিক্ষোভ, বিচার বিভাগকে, তো আমি মনে করি, দিস মাই পার্সোনাল ওপিনিয়ন, উনি বিচার বিভাগকে যেভাবে ধ্বংস করেছেন, কারণ আমি জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব ছিলাম, এখন রিটায়ার্ড জাজদের মহাসচিব, তা আমি তো আইন সমিতির প্রেসিডেন্ট, সেক্রেটারি, আমি তো এইগুলোর মধ্যেই ছিলাম 36 বছর। তো কাজেই তারা তো আমাকে বলে, তাদের কিছু বলার নাই, যেহেতু আমি এইসব নেতৃত্ব দিয়ে আসছি, এই জন্য তাদের সাথে আমার রিলেশনটা বেশি। তাদের যে ক্ষোভ, এইটা যদি আমি জনগণকে পার্টিকুলারলি বলি তো কয়েক ঘন্টা লাগবে এক একজনের উপরে কি অত্যাচার করা হয়েছে। এই আনিসুল হক সাহেব করেছেন, বাধ্য করেছেন। আর আরেকটা প্রশ্ন করে বলি যে আজকে জজরা, এই প্রশ্নটা আসতে পারে প্রসঙ্গক্রমে, যে জজরাই বা তাহলে উনার কথা এত শুনলো কেন? আমি একদিন এই কথাটা বলে, যদিও আমাকে অনেকে বকাচকা করেছে যে আমি কেন বললাম যে সরকারি চাকরিতে আসে কারা। কোনো সরকারি চাকরি, তার বাবার যদি ইন্ডাস্ট্রি করার টাকা থাকতো, উনি যদি ব্যাংকের মালিক হইতেন, ওনার যদি এরকম 500-1000 বিঘা জমি থাকতো, উনি কি এই আমরা যারা বিসিএস ক্যাডার ছিলাম, আমাদের আবু আলম শহীদ খান, আলম ভাই, তা আমরা এই 500 কোটি টাকা হলে তো আমরা আসতাম না। আমরা আসছি আমাদের মেধার জোরে এইখানে, কারণ আমাদের কোনো বিকল্প ছিল না। তো সেই কারণে ওদের চাকরিটা হচ্ছে একমাত্র প্রাণ, চাকরিটা হচ্ছে জীবনের সব কিছু, স্বপ্নের সমস্ত কেন্দ্রবিন্দু হচ্ছে এটাকে ঘিরে। তো তারা কি হলো না হলো সেটা বিবেচনায় না নিয়ে তারা এই কাজগুলো করে। এখন বলতো জজ তাহলে বিবেক না, যা বলবে তাই করবে।
হ্যাঁ, এটার ব্যতিক্রম যে নাই তা না, আমাদের অনেকে পদত্যাগ করেছেন, তারপরে তারা বিদ্রোহ করেছেন, তাদের কিভাবে উনি জুডিশিয়ারিটাকে আসলে ধ্বংস করেছেন আপনি বলছিলেন, সেই জায়গাটায় আমি শুনবো। আমি যদি একটু জনাব আবু আলম শহীদ আপনার কাছে জানতে চাই যে 1/11-এর সময় কিন্তু আমরা এই দৃশ্যগুলো দেখেছি, রাজনীতিবিদদেরকে কোর্টে নেওয়া হচ্ছে, কারাগারে পাঠানো হচ্ছে, অনেকে পালিয়ে গিয়েছিল। যেমন আওয়ামী লীগে যদি আমি এখন বলি যে সিনিয়র কোনো নেতাকে কিন্তু আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো 1/11-এর যে শিক্ষাটা ছিল সেই শিক্ষাটা কি রাজনীতিবিদরা নিল না? শুধু 1/11 কেন, যদি আপনি বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করেন তো রাজনীতিবিদরা তো শিখতে চাচ্ছেন না বা শিখছেন না, এটা তো 54 বছর ধরে শিখছেন না। এবং ধরেন 54 বছর আগে পরিস্থিতি হয়তো এর চেয়ে অনেক ভালো ছিল, অল্প কিছু ঘুণ ধরা ছিল। তো এই ঘুণে ধরা বলি না, ঘুণে ধরা সমাজ ব্যবস্থা, ঘুণে ধরা প্রশাসন, ঘুণে ধরা অর্থনীতি, ঘুণে ধরা পুলিশ, তো এইগুলোকে তো আমরা প্রতিনিয়ত ঘুণটাকে আর ঠিক করার চেষ্টা করিনি, প্রতিনিয়ত আমরা এটাকে ধ্বংস করার চেষ্টা করেছি। 3 জোটের রূপরেখা যখন হয়, যখন একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটে, যাকে স্বৈরাচার বলা হয়, এখন সেই স্বৈরাচার কতটুকু লজ্জা পাবে এটা আমি জানি না, বা উনি থাকলে কি করতেন সেটাও জানি না। বাট তারপরে 3 জোটের রূপরেখা মেনে নিয়েই তো আমরা একটা গণতান্ত্রিক সূচনা করলাম, সেটারও কিন্তু 34 বছর। এবং এই 33 বছর কেউ কথা রাখেনি, এরকম অবস্থা। কেউ ওই আপনার 3 জোটের রূপরেখা, ক্ষমতা হস্তান্তর, গণতন্ত্র ফিরিয়ে আনা, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, পেশাজীবীদেরকে শক্তিশালী করা, দেশের মধ্যে একটা নাগরিক সমাজ গড়ে তোলা, এইসব নিয়ে তো আমরা কোনো কাজ করি নাই। এবং যার কারণে 1/11 হলো। 1/11-এর পরে আপনি যেটা বললেন যে তখনও তো আমরা রাজনীতিবিদদের দেখেছি জেলখানা যেতে হয়েছে, তাদের বিভিন্ন নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে। ওখান থেকে শিক্ষা নেওয়ার ছিল কি না সেটা তো রাজনীতিবিদদের ভাবতে হবে। বাট আমরা প্রমাণ করলাম যে আমরা কোনো শিক্ষা নেইনি, এবং শিক্ষা না নেওয়ার জন্য আজকের এই পরিস্থিতির উদ্ভব। এবং এই পরিস্থিতি থেকেও যে শিক্ষা নিয়ে আমরা ভবিষ্যতে ভালো কিছু করব সেটা দেখার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। এখনই যে আমাদের সব শিক্ষা হয়ে গেছে তা নয়। তো শিক্ষাটা নিতে হবে, এবং ওই যে দেয়ালের লিখন পড়তে হবে, যেটা আমরা পড়ি না। ওই ইতিহাসের কথা আমরা ভুলে যাই কি ইতিহাস ছিল। সুতরাং আমাদের যে পুরো ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটায় আমাদের সংবিধান, আমাদের রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্র, আমাদের আচার আচরণ, সব কিছুর মধ্যে আমরা একটা সামন্ততান্ত্রিক মনোভাব লালন করি। আমরা কোনো গণতান্ত্রিক মনোভাব লালন করি না, চর্চাও করি না। তো একটা দল যদি গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে না ওঠে, একটা দলের মধ্যে যদি নিজেদের গণতন্ত্র না থাকে, দলের গঠনতন্ত্র যদি একজন কর্তৃত্ববাদী মানুষের জন্ম দেয়, মানে সব ক্ষমতা সভাপতির কাছে বা সব ক্ষমতা সেক্রেটারি জেনারেলের কাছে, তো সেই দল যখন বা আপনি যখন নির্বাচন করেন, নির্বাচনের নমিনেশন কিভাবে দিবেন, আপনি তৃণমূল পর্যায়ে নেতৃত্ব কিভাবে নির্বাচন করবেন, জেলা নেতৃত্ব কিভাবে হবে, তো এই দল যখন কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে না থাকে, তখন সেই সব দলের উপরে যে আমাদের জনগণ প্রত্যাশা করেছিল যে আচ্ছা দলের গঠনতন্ত্র যাইতে হোক, এটা দলের ব্যাপার, এবং তারা এসে নিশ্চয়ই আমাদেরকে গণতন্ত্রের সুবাতাস দিবে বা গণতন্ত্রের মধ্যে আমরা যেতে পারবো, আমাদেরকে সুশাসন দিবে, আমাদেরকে এমন একটা ব্যবস্থা দিবে যে ব্যবস্থায় জনগণ অন্তত শান্তিতে থাকবে, নিরাপদে থাকবে, রাতে শান্তিতে ঘুমাতে পারবে, ভোট দিতে পারবে, তার ভোটটা গণনা হবে, তার একটা সে থাকবে। তো সেই বিশ্বাসটা জনগণ করেছিল। বাট এখন প্রমাণ হলো যে যে দল গণতান্ত্রিক না, যে দলগুলোর মধ্যে গণতান্ত্রিক গঠনতন্ত্র নাই, গণতন্ত্র চর্চা করে না, সেই দলের কাছে গণতন্ত্র নিরাপদ না, এবং তারা কখনো রাষ্ট্রকে গণতান্ত্রিক করতে পারবে না। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বিচার বিভাগকে একেবারেই ধ্বংস করে দিয়েছিলেন, কিছু উদাহরণ কি দিতে পারেন? উদাহরণ আপনি রিসেন্টলি একটা উদাহরণ দেখবেন, কামরুন্নাহার যে মেয়েটা কাকলি, সে ঢাকা কোর্টে এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, তাকে ফোন করে দিয়ে ওই যে ওই বসুন্ধরার না আপন জুয়েলার্সের মামলা কোনটা জানেন, যাই হোক তাকে দিছে। এখন জনশ্রুতি আমি তো বলেছি যেহেতু জজ প্রমাণ ছাড়া বলতে পারি না, কিন্তু যতটুকু শুনেছি বিভিন্নভাবে পত্রিকা এসেছে বা আমাদের জজরা বলেছে, এটা তো উইদাউট হ্যাভিং এনি ডকুমেন্টস আমি তো বলতে পারবো না। যেটা হয়েছে সেটা হচ্ছে টাকা নিয়েছেন আনিস সাহেব, ওই অফিসারকে দিয়ে ওই অর্ডারটা করাই দিয়েছেন, এবং জাজমেন্ট মন্ত্রণালয়কে লিখে দেওয়া হয়েছে বলে ওই মেয়েই আমার কাছে বলছে যে এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, তাকে এখন ডিস্ট্রিক্ট জাজ বোধহয় রাজশাহীর এদিকে কোথায় যেন আছে। তো এটা তো একটা কথা। তারপরে যারা দুই একজন, সব কথা তো শোনা যায় না, ধরেন যে সমস্ত মামলা আমরা ফাঁসি দিয়ে আসছি, এখন এইসব মামলায় যদি যখন একদম অকুলার এভিডেন্স থাকে, আদার ডকুমেন্টস থাকে, আমরা তো এটা অন্য কোনোভাবে এটা সরাতে পারবো। আপনি 500 কোটি টাকা মন্ত্রী নিয়ে আমরা যদি বলেন যে এটা করে দেন, এটা যেমন হোক আপনি করে দেন, আপনার মন্ত্রণালয়ে নিয়ে আসবো, অমুক জায়গায় জানাবো, আপনার হাইকোর্ট জাস্টিস বানাবো, এইসব লোভ তো দেওয়া হয়। আর আমাদের মধ্যবিত্ত শ্রেণীর মানুষের এই লোভ থাকাটা তো জন্মগতভাবেই থাকে,
এটা বেশিরভাগই 90%। তো সেখানে 2-1 হয়তো ব্যতিক্রম থাকতে পারে। তো এইগুলা দিয়ে তাদেরকে করানো হয়েছে এরকম কাজ। তো নাম ধরে বলতে চাই না, কারণ এখনো যারা সার্ভিস আছে তারা বিপদে পড়ে যাবে। তা আমি অনেকের কথাই জানি। আর আজকে আপনি দেখেন তার সাথে একটা ভিডিও কলে যে ভাইরাল হলো, কারণ ওয়াসার একটা কন্ট্রাক্ট নিয়ে বলে 1 নম্বর ওই জয়ের এইটা কাজটা ওই যেটা আপনার সালমান রহমান আর আনিসুলের বিরুদ্ধে একসাথেই ধরা পড়লেন। দুই বন্ধু একসাথেই গ্রেপ্তার হইলেন, 2 বন্ধু একসাথেই 10 দিনের রিমান্ডে আছে যেটা শোনা যাচ্ছে। তো ঘটনাটা হচ্ছে একটা সিন্ডিকেট। এটা হচ্ছে এই দেশটাকে লুট করার, বিচার ব্যবস্থা ধ্বংস করার, প্রশাসন ব্যবস্থা ধ্বংস করার সমস্ত কিছুই তারা করেছে। 15 বছরে এই যে পুঞ্জীবিত ক্ষোভ মানুষের, এই ক্ষোভের কারণেই কিন্তু আজকে এই বিস্ফোরণ। তারপরে আরেকটা ব্যাপার, যখন রাজনৈতিক শক্তি ক্ষমতায় থাকে, সেই রাজনৈতিক শক্তির আচরণ যদি স্বচ্ছ না হয়, তাদের দলীয় সম্মেলনের আপনারা দেখবেন 3 দিন ব্যাপী কোটি কোটি টাকা খরচ করে লক্ষ লক্ষ লোক ঢাকায় এনে পোলাও বিরিয়ানি খাওয়ায়, তারপরে দেখেন যাওয়ার সময় কি কাউন্সিল হয়, কাউন্সিলের পরে বলে কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সর্বময় ক্ষমতা প্রদান করা হইলো কমিটি করার জন্য। তো কাউন্সিলের দরকারটা কিন্তু উনি একভাবে একাই তো করলেন। এই শোডাউনের দরকার টাকা পয়সা খরচ করে মানুষের ঢাকায় আনা তো কোনো দরকার নেই। আপনি যে কোনো রাজনৈতিক দলে দেখেন তারা বলে কি আমাদের মাননীয় সভাপতি উনি ফুল কমিটি করবেন। তো সেই দলের মধ্যে যার গণতন্ত্র নাই, স্বৈরতান্ত্রিক মনোভাব তার মধ্যে থাকবে, সে তো বলে আমিই তো সব, আই এম ওয়ানলি ম্যান, আমি যা বলবো তাই হবে, কারণ আমার কর্মী সাথী যারা আছে কেউ তো আমার বিরুদ্ধে কথা বলার নাই। আর এখানে আরো একটা ব্যাপার আছে, কথা না বলার যে সংস্কৃতি, সেটা তো একদিনে তৈরি হয় নাই। এই পর্যন্ত রাজনীতি করতে যারাই বলেছে তারাই হয় দল থেকে বহিষ্কৃত হয়েছে। আপনারা দেখেন এখন যে ফজলুর রহমান, উনি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, ওবায়দুর রহমান কথা বলতে গেছিলেন, সে বেস্টে কি বের হয়ে গেলেন, উনি জনতা দল না কি জানি একটা করলেন। আপনি আরো যারা রাজনৈতিক বড় বড় নেতা ছিলেন আপনি দেখেন, কেউ কিন্তু কোরবান আলী সাহেবের দেখেন, তারপরে আপনার আব্দুল আলী কুকিলরা বাকশাল করলেন। এই যে দল থেকে বেরিয়ে যাওয়া, যদি দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা থাকে, তাহলে আপনার সাথে আমি যুদ্ধ করব, কথা বলবো, যুক্তি দেব, আমরা নীতি নির্ধারণী বৈঠক করব, সিদ্ধান্ত নিব, দেশ এইভাবে চলবে। আর ক্ষমতায় না থাকলে রাজনীতি এইভাবে চলবে, ব্যাপক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে পরবর্তী আন্দোলন সংগ্রামে আমরা যাব। কিন্তু এখানে রাজনীতিটা হয়ে গেছে ব্যক্তিকেন্দ্রিক। আজকে দেখেন এই যে 3 দলের রূপরেখা হলো জামাত, বিএনপি, আওয়ামী লীগ মিলে, কিন্তু জামাত আর আওয়ামী লীগ মিলে কিন্তু একসাথে আওয়ামী লীগের দোস্ত হলো জামাত, এই জন্যই বলে সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। এটা কিন্তু আমার কথা না, সাধারণ কথা। তা সেটা নিয়ে আপনি কেয়ারটেকার গভর্নমেন্ট করলেন, কি চমৎকার, 3টা ইলেকশন হলো। তারপরে আপনি 1/11 পরে যখন আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আরে যেটা দিয়ে তুমি ক্ষমতায় আসলে, আসার পরে কেয়ারটেকার গভর্নমেন্টটা বাতিল করে দিলেন। এর দোষর কারা? আমাদের চিফ জাস্টিস খালিলুল হক সাহেব। বিনিময়ে কি 10 লাখ টাকা পাইলেন, আর 12-14 বছর বৃদ্ধ বয়সে হাঁটতে পারেন না, চলতে পারে না, 10 বছর ল কমিশন, 12-13 বছর ল কমিশনের চেয়ারম্যান হলেন। উনি কি প্রডিউস করছেন ওইখানে ল কমিশন? জনগণের ট্যাক্সের টাকা খেয়ে উনি আর 10 লাখ টাকা নগদ নিলেন চিকিৎসার জন্য, হজে যান সরকারি কোটায়। তো এই যে প্রধান বিচারপতি একটা দেশের, তার যদি এই রকম হয়, তো সেক্ষেত্রে মানুষ কোথায় যাবে? আজকে আপনি দেখেন আমাদের যে বিচার বিভাগের কথা বলেন, রাজনীতি তো আছেই, বিচার বিভাগে আমাদের মানিক চৌধুরীর অবস্থা দেখেন, সে টক শোতে এসে মারতে যায়, তার আচরণ দেখছেন। এটা দেখার কারণে সমস্ত বিচারপতি যারা আছেন বা নিম্ন আদালতে যারা স্ট্যাটুটরি কোর্টগুলোতে আছেন, তখন কনস্টিটিউশনাল কোর্টের জাস্টিসের যদি এইরকম আচরণ হয়, তো স্ট্যাটুটরি জাজরা শিখবে কার কাছ থেকে? স্ট্যাটুটরি জাজ মানে ডিস্ট্রিক্ট জাজ টু ডাউনওয়ার্ড। তো এই জিনিসগুলো আমাদের যারা নিয়ন্ত্রক, আমাদের যারা গাইড করবেন, আমাদের নেতৃত্ব দিবেন, তাদের তো আচরণের পরিবর্তন করতে হবে। আমার বাবা যদি ঘুষ দুর্নীতি করে, তো আমার ছেলে তো ঘুষ দুর্নীতি শিখবেই। তো ঘটনা হচ্ছে আমার তো তাদের কাছ থেকে শিখতে হবে, কিন্তু আমাদের সামনে কোনো উদাহরণ আমরা দেখতে পাচ্ছি না। এইবার সেই উদাহরণটা তৈরি হবে কিনা সেটা দেখার বিষয়। জনাব আবু আলম শহীদ খান, আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো যে গতকালকেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, আজকেও মামলা হয়েছে। আপনি কি মনে করেন এই মামলাগুলোর আসলে বিচার সুষ্ঠুভাবে হবে এখনকার বাস্তবতায়? আমার মনে করা দিয়ে তো কিছু আসে যাবে না, বাট বিচার সুষ্ঠু হতে হবে, সেটা হলো আমাদের কামনা বা আমাদের দাবি, বা আমরা জোর গলায় বলবো যে যেটা অতীতে হয়েছে সেরকম যেন না হয়। দেখেন আপনি আনিসুল হক সাহেবকে এবং সালমান সাহেবকে যে অ্যারেস্ট করা হলো, মামলাটা কি যে ওই ধানমন্ডিতে একজন হকার মারা গিয়েছে, ওনারা হলেন ইন্ধনদাতা। এখানে একজন সিনিয়র জাজ আছে, উনি বুঝবেন যে এই ধরনের মামলা আসলে ভবিষ্যতে প্রমাণ করা খুব কঠিন, এবং এই ধরনের মামলা আসলে মামলা না, এগুলো পুরানো সিস্টেম।
বা যে ছবিটা আপনি ফেসবুকে দেখেছেন আদৌ সত্য কিনা জানি না, যে তাদের হাত বেঁধে রাখা হয়েছে, তো এইটাও তো আপনার পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলের 330 অনুচ্ছেদ অনুযায়ী ধারা অনুসারে এটা অনুচিত, এটা বেআইনি। তো আপনি এখন যে কাজটা করবেন, নিশ্চয়ই এখন ইমোশন ওয়ার্ক করছে, এখন ইমোশনটা তো জনগণের মধ্যে ওয়ার্ক করতে পারে, বাট ইমোশনটা যারা কাজ করছেন তাদের মধ্যে ওয়ার্ক না করাটাই ভালো। সেটার ব্যাপারে আমাদের অন্তর্বর্তী সরকার নিশ্চয়ই এগুলো দেখবেন। আরও যদি মামলা হয়, মামলা তো হইতে হবে যেটা জেনুইন মামলা। ধরেন আপনি কারো বিরুদ্ধে মামলা করতে চান, তার একটা ফৌজদারি অপরাধ থাকলে ফৌজদারি মামলা হবে, তার দুর্নীতির অপরাধ থাকলে দুর্নীতির মামলা হবে, তার মানি লন্ডারিংয়ের অপরাধ থাকলে তার মানি লন্ডারিংয়ের মামলা হবে। কিন্তু আপনি যদি কোনো জেনুইন মামলাগুলো না করেন এবং তারপরে আটক করার পরে এই ধরনের একটা মামলা সাজিয়ে দেন, মানে এটা একটা গল্পের মতো, যে গল্প আগে শুনতাম একই গল্প একই প্লটে আমরা যদি যাই, সেটা কিন্তু যে কারণে এত বড় অভ্যুত্থান হলো, যে কারণে শত শত মানুষ প্রাণ দিল, রক্তে রাজপথ রঞ্জিত করলো, সেই কারণের কাছে পৌঁছানো যাবে না। সুতরাং এই মামলাগুলো দেওয়ার আগে ভালো মতো চিন্তা করতে হবে। যেমন ধরেন 54 একটা কালাকানুন, জাজ সাহেবও বলবেন 54 নিয়ে অনেক কথা আছে, বাট কাউকে যদি আটক রাখতে হয় এখন 54-এ আটক রাখা সম্ভব। কাউকে যদি আটক রাখতে হয় তাহলে স্পেশাল পাওয়ার একটাও আটক রাখা সম্ভব। হয়তো ভবিষ্যতে আমরা এইসব কালাকানুন পরিবর্তন করব, সংস্কার করব, কিন্তু একটা অযথা মামলা দিয়ে সেই যে মামলায় ফলাফল হবে না, ফলাফল হয় না এরকম না, বাট সেই ফলাফল হওয়ার জন্য অন্য ধরনের সরকার লাগে। এটা একটা মামলাতে হয়েছিল, ভুট্টো সাহেবের ফাঁসি হয়ে গেছিলো ইন্ধন দাতা হিসেবে, মানে হুকুমের আসামি। সেটা জেনারেল জিয়াউল হকের সময় হয়েছিল এবং সেটা নিয়ে অনেক কথা আছে, ওটা কোনো সভ্য বিচার ছিল না। তো আপনি প্রত্যাশাটা এটা হবে আমাদের, যে আপনি মামলা করেন, আপনি তাদের বিরুদ্ধে যত রকম অ্যাকশন নেওয়ার অ্যাকশন নেন, বাট সমস্ত কিছু সংবিধান, আইন, বিধিবিধান অনুসারে করতে হবে, এবং সেটা করলেই তখন আপনি জনগণের সমর্থনটা পাবেন। নাহলে হবে কি, সিম্প্যাথি, বাংলাদেশের মানুষ তো খুব তাড়াতাড়ি ভুলে যায়, বিস্ফোরণের জাতি আমরা। যে 1-2 বছর বা 6 মাস পরে দেখবেন যে মনে হচ্ছে যে এই সরকারটা তো যা যা করার দরকার ছিল করলো না, এখনও তো আমার ডিম কিনতে পারি না, এখনও তো আমি মাংস কিনতে পারি না, এখনও তো আমি মাছ কিনতে পারি না, এখনও মুদ্রাস্ফীতি 12%-এর উপরে। এই পুরা আন্দোলনের মধ্যে কোটা ছাত্রদের হত্যা করা, সেটা যেমন বড় একটা ইস্যু ছিল, এই পুরা আন্দোলনের কিন্তু আরেকটা বড় ইস্যু, মানে ভিতর থেকে অন্তঃসলীলা ইস্যুটা হচ্ছে মানুষের জীবন মানের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, দেশের অর্থনীতি বিপর্যস্ত ছিল। একদিকে আপনি দেখতেছেন আমি খালি ডিম কিনতে পাচ্ছি না, একটা মুরগি কিনতে পাচ্ছি না, একটা মাছ কিনতে পাচ্ছি না, একজন পিয়ন 400 কোটি টাকার মালিক, একজন আইজিপি 2,500 কোটি টাকার মালিক, একজন কি নেতা কোথাকার যুব দলের প্রেসিডেন্ট সেক্রেটারি, তারাও 3,000 কোটি টাকার মালিক, সেনাবাহিনী প্রধান, উনারও নাকি এত হাজার হাজার কোটি টাকা। তো তখন ওই যে মানুষগুলো যারা নিচে আছে, এবং এগুলো কিন্তু 1-2টা মানুষ না, সরকারের হিসাব অনুযায়ী 1 কোটি মানুষকে রেশন কার্ড তারা দিয়েছিলেন খাদ্য সহায়তার জন্য, তাহলে সেখানে তো 5 কোটি মানুষ ছিল। আপনি যদি মধ্যবিত্ত নিম্নবিত্ত এদের হিসাব করেন, একেবারে নিচের দিকে যারা আছেন তাদের খুব স্ট্রাগলের লাইফ ছিল। দেশের 12 কোটি মানুষ, এটা আপনার সাথে আরও আলোচনায় আমি বারবার বলার চেষ্টা করছি, অনেকেই বলেছেন দেশের 12 কোটি মানুষের জীবনযাত্রার মান এত নিম্নগামী হয়ে গেছিল এবং এত স্ট্রাগলের মধ্যে ছিল, বাসা ভাড়া দিতে পারে না, গ্রামে পাঠা দিতে হয় বউ বাচ্চাকে, স্কুলের বেতন ঠিক মতো দিতে পারে না, আপনার গাড়ি ভাড়া দিতে পারে না। তো এইসব জিনিসে যে কোনো মনোযোগ নাই, অথচ আমরা বড় বড় উন্নয়ন দেখিয়েছি। আপনি মেট্রো রেল করেছেন, আমরা অনেক প্রশংসা করেছি, বাট মেট্রো রেল কাকে টাচ করেছে, কত পার্সেন্ট মানুষকে টাচ করছে? 0.01% তো মেট্রো রেলের সুবিধা পাচ্ছে না। টেকনাফের মানুষের কী অবস্থা, তেঁতুলিয়ার মানুষের কী অবস্থা, বরিশালের মানুষের কী অবস্থা? আপনি টানেল করেছেন, ওই টানেল কতজন ব্যবহার করে? তো সুতরাং বর্তমান সরকারের ওই রিফর্ম যেমন একটা বড় চ্যালেঞ্জ, বর্তমান সরকারকে ইকোনমিটাকে রেস্টোর করা, অর্থনীতিকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে সাধারণ মানুষের যে জীবনমান সেটা উন্নত হবে, এবং সাধারণ মানুষের যে বেদনা, সাধারণ মানুষের যে দুঃখ, তাদের যে অভাব অনটন, সেটা যেন একটু দূর হয়। যদিও সেটা আজকে অর্থ উপদেষ্টা বলেছেন যে জিনিসপত্রের দাম রাতারাতি কমবে না, তবে তারা কমানোর চেষ্টা করবে। অফকোর্স এখন কিন্তু কিছুটা কমেছে। ওই যে আপনি সিন্ডিকেট সারা রাস্তা ধরে আপনি চাঁদা তুলেন, এই যে চাঁদা তুলতেছে না, আমি জানি না চাঁদার ঘরগুলোর মালিক কিন্তু পরিবর্তন হয়ে গেছে, সেটা আমরা সবাই জানি। যে চাঁদার ঘরগুলো ছিল ওই ঘরগুলো কি সব ডেমোলিশ হয়েছে? হয় নাই, সেগুলো আছে, শুধু সাইনবোর্ড চেঞ্জ হয়েছে। আগে চাঁদা তুলতে একদল এবং তাদের এই লুম্পেন লোকগুলো ছিল,
এই আপনার সর্বহারা মানুষদের দিয়ে চাঁদাটা, এসব কাজ কিন্তু ওদেরকে দিয়েই করানো হয়। এই রাস্তার লোকজন যারা রাস্তায় থাকে এবং যাদের খুবই মানে কিছু করার নাই, জীবনটা যাদের কাছে মূল্যহীন, তাদেরকে দিয়ে এইসব বাজে কাজ করানো হয়। এবং কারা করে? এই রাজনীতির দলের সাথে যারা থাকেন তাদের আশ্রয়ে পড়ছে, তাদের ছাতার নিচে। তো চাঁদার দোকানগুলো তো চেঞ্জ হয়ে গেছে। তো এখন যেদিনই অবস্থা স্বাভাবিক হবে এবং চাঁদা তুলা আমি বন্ধ করতে পারবো না, তখন আবার বেগুনের দাম 50 টাকার বেগুন আপনি 150 টাকায় কিনবেন, 100 টাকার কাঁচামরিচ আপনি 300 টাকায় কিনবেন, আপনার পেঁয়াজ থাকবে না বাজারে। এবং সিন্ডিকেট, বড় সিন্ডিকেট, সেখানে তো কাজটা করতে হবে। নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকার এই কাজগুলো করে মানুষের জীবনটাকে যদি একটু শান্তি দিতে পারেন, এটা অনেক বড় কাজ হবে। বড় কাজ হবে। যেমন ডক্টর শাহজাহান সাজু, আপনি এর আগে বলছিলেন যে গত সরকারের আমলে বিচার বিভাগ ধ্বংস করা হয়েছে। তো এই সরকার আসার পরে তো আমরা ড্রাস্টিক্যাল কিছু চেঞ্জ দেখলাম। অ্যাটর্নি জেনারেল অফিসটা পরিবর্তন করা হলো, অ্যাটর্নি জেনারেল সহ চিফ জাস্টিসকে সরিয়ে দেওয়া হলো, তারা পদত্যাগ করলেন, হাইকোর্ট সুপ্রিম কোর্ট ডিভিশনে নতুন নতুন বিচারপতি আসলেন। আপনি কি আশাবাদী যে এই রিফর্মের ফলে বিচার বিভাগটা তার হারানো গৌরবটা ফিরে পাবে? আমি আশাবাদী, কারণ যেভাবে শুরু করেছে নতুন যাদেরকে, এটা অবশ্য সরকার পরিবর্তনের সাথে, সে কেয়ারটেকারই হোক, ইন্টারিম গভর্নমেন্টই হোক, পলিটিক্যাল গভর্নমেন্ট হোক, অ্যাটর্নি জেনারেল অফিসগুলোতে এভাবে চেঞ্জ আসে। বিচারপতি নিয়োগের ক্ষেত্রেও দলীয় বিবেচনাটা থাকে। তো এখন যেহেতু কোনো দল নাই, এখন যারা আসবেন আমি আশা করি যে বেশিরভাগই নির্দলীয় লোকজন আসবেন এবং মেধাবী লোকেরা আসবেন, আমি আশাবাদী। এখন কি হবে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আর বিচারের যেই ব্যাপারটা আছে, এটা হচ্ছে আমাদের মাননীয় প্রধান বিচারপতি সেদিন বলেছেন যে নিম্ন আদালতে বিচারকরা আছেন, তাদেরকে ভয় ভীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে, তাদেরকে যদি কি ইন্টারফেয়ার না করে। এরা কিন্তু অনেক ব্রিলিয়েন্ট জাজ, আমাদের এই যে যারা আছে বিচার বিভাগে, যতই বলেন কম মেধাবী, এরা অনেক মেধাবী, এরা কিন্তু ন্যায় বিচার দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য। কিন্তু তাদেরকে তো সেই পরিবেশ দিতে হবে। ভীতিকর পরিস্থিতি রাখলে তাদের কাছ থেকে ন্যায় বিচার আপনি পাবেন না। আর একটা জিনিস হলো, দেখেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে ন্যায় বিচার বলেন, আর এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথাই বলেন, আর মূল্যস্ফীতির কথাই বলেন, এখানে হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব হচ্ছে একটি দেশ চালাবে। সেখানে বাকি অর্গানগুলো রাজনৈতিক নেতৃত্বের এবং কর্তৃত্বের অধীনে থাকবে। কিন্তু আমি পার্টি নিলে আবার একটু ফিরে আসি। দেখেন তিন জোটের রূপরেখা অনুযায়ী হলো কেয়ারটেকার গভর্নমেন্ট। এটা কি হলো? খায়রুল হক সাহেব প্রথমে দিলেন একটা রায়, পরে উনি চেঞ্জ করে দিলেন, কেন তা জানি না। এবং রায়টা ওনার সই হওয়ার আগেই আপনার এই সংবিধানটা সংশোধন হয়ে গেল। তার মানে এই সংবিধান সংশোধন অত্যন্ত পরিকল্পিতভাবে করা হয়েছে। এখন ধরে নিতে হবে, আমি তো ফলটা দেখতেছি, ধরে নেওয়া হচ্ছে যদি এই সংবিধানটা আমি পরিবর্তন না করি, ওনার দলের আওয়ামী লীগের দলের লোকজন কিন্তু প্রেসিডিয়াম মেম্বাররা সবাই কিন্তু এই সাজেশন দিয়েছিল যে আপনার এই কেয়ারটেকার গভর্নমেন্টটা রাখতে হবে। কিন্তু দেখেন ওনার প্রেসিডিয়াম সবাই বলেছে, তারপরে আপনার 8 জন অ্যামিকাস কিউরি তারাও কিন্তু বলেছেন যে 7 জনই বলেছেন যে না এটা রাখতে হবে, কিন্তু উনি একক সিদ্ধান্তে এটা চেঞ্জ করে দিলেন। তার মানে কি আমরা এখন যে কনসিকুয়েন্সটা দেখছি, পরপর 3টা ভোট, আপনার একটা হচ্ছে বিএনপি ছাড়া হলো, একটা হচ্ছে রাত্রে নির্বাচন হলো, একটা হচ্ছে আমি তুমি দামি নির্বাচন হলো। তা আমার জনগণের ট্যাক্সের টাকা আপনাকে দায়িত্ব দিচ্ছি, আপনি রাষ্ট্র চালাবেন, আমাদের টাকাটা আপনি খরচ করেন। আমি তো আপনাকে দায়িত্ব দেই নাই, আমার ট্যাক্সের টাকা আপনি খরচ করার কে? আপনি আমার ট্যাক্সের টাকা দিয়ে পদ্মা সেতু করবেন, আপনি করেছেন, এটা উন্নয়নের কথা, খুবই ভালো কথা। আমরা জানি এটা 12 থেকে 14,000 কোটির মধ্যে হয়ে যাওয়ার কথা, যেটা আসামে 8 কিলোমিটার হয়েছে 8,000 কোটি টাকা দিয়ে। তো সেখানে আপনি উন্নয়ন করেছেন, ভালো কথা, কিন্তু লোডটা তো আমার উপর 36,000 কোটি টাকা তো আমার জনগণকেই সুদ দিতে হবে। কিছুদিন আগে দেখেছেন $3.6 বিলিয়ন আমাদের শুধু সুদ পে করতে হয়েছে। তাহলে আপনি যদি এখন আরো 10 বিলিয়ন নেন, ওইটা থেকে আপনি 3.6 বিলিয়ন দিলেন, কিন্তু লোনটা তো আমার আরো বেড়ে গেল, পরের বার তো সুদ দিতে হবে আরো বেশি। তো আমি বাজেটারি অ্যালোকেশনে যেই টাকাটা থাকবে, আমি বাজেটটা পরিপূর্ণ করব কি করে? জনগণের কাছে আমি ট্যাক্স দিচ্ছি। যেমন এই যে আমার আলম ভাই বললেন, যেটা আপনি টানেল বানাইলেন চিটাগাঙ্গে, মেট্রো রেল বানাইলেন, আপনি পদ্মা সেতু বানাইলেন, ইটস গুড, এটা উন্নয়নটা আমরা অবশ্যই পছন্দ করি, দেশের মানুষ কিন্তু উপকৃত হচ্ছে। কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সেশন যেরকম বলে, ইনডাইরেক্ট সেকেন্ড হ্যান্ড স্মোকিং, একজন সিগারেট খায়, তার ধোঁয়া লেগে সেকেন্ড হ্যান্ড স্মোকিং এর ক্ষতি বেশি হয়ে যায়। কিন্তু আপনি যখন এই উন্নয়নগুলো করবেন, এর সাথে আমাকে দেখতে হবে যে এইটা থেকে কি পরিমাণ রেভিনিউ আমার আসতেছে, রিটার্ন আসতেছে। আপনি 10,000 কোটি টাকা যদি 30,000 কোটি খরচ করেন, টাকা ট্যাক্সের টাকাটা বোঝাটা আমাদের বাড়ছে, লোনের পেমেন্টটা বাড়তেছে, আলটিমেটলি কি করতেছি আমরা, রেভিনিউ আর্ন করতে না পেরে, সেদিন শুনলাম যে আব্দুর রব তালুকদার উনি বললেন যে আর টাকা ছাপায় আমরা সরকারকে দিব না। 70,000 crore, পত্রিকার নিউজ অবশ্যই, এগুলো তো উইদাউট এনি ডকুমেন্টস। তো
দিলেন, তা আমার এই মার্কেটে যেই পরিমাণ টাকার ফ্লো আছে তা শুধু আপনি 70,000 কোটি টাকা আপনি মার্কেটে ছেড়ে দেন, তা আমার 10 টাকার তো 20 টাকা এমনি হয়ে যাবে, কারণ কাগজের সংখ্যা বেড়ে গেল। আর যেটা ব্যাপার যে এই যে পরিকল্পিতভাবে উনি মনে করেছেন যে আমি যদি বৈধ নির্বাচন বা ফ্রেশ নির্বাচন দেই আমি আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবো না, কাজে কেয়ারটেকার গভর্নমেন্ট উঠায় দাও আর তুমি ডামি যেমনি খুশি নির্বাচন করে থাকো। তার ফলাফলটা তো আজকে দেখতেন। হ্যাঁ, উনি চলে গেছেন, রাজনৈতিক সরকার সবসময় পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। 5 বছর পর পর চেঞ্জ হবে বা একজনের পরপর জনগণের ভোটে নির্বাচিত হলে সে 5 বা 50 বছর ধরে ক্ষমতায় থাকুক, জনগণের তো কোনো আপত্তি নাই। কিন্তু আজকে কতগুলো তরুণ তাজা প্রাণ, আমার ছেলে, আমার একজন রিক্সা ড্রাইভার, আমার মেয়ে মারা যাচ্ছে, আমার ছেলে মারা গেল, কি তরুণ, আপনি কি বলেন উন্নয়ন করেছেন? আপনি পদ্মা সেতু দেন, আপনি মেট্রো রেল দেন, টানেল দেন, আমি একটু শেষ করি, আপনি সবকিছুর বিনিময়ে কি আপনি মুগ্ধকে ফেরত দিতে পারবেন? সবকিছুর বিনিময়ে কি আপনি সাইডকে ফেরত দিতে পারবেন? এটা কিসের গণতন্ত্র, এটা কিসের রাজনীতি? তার মানে আপনি পরিকল্পিত কেয়ারটেকার আপনি বাতিল করলেন, ভুয়া নির্বাচন করে আপনি ক্ষমতায় থাকলেন, মূল্যস্ফীতি বাড়ালেন, জনগণের টাকার ফ্লো বেড়ে গেছে, মালামাল সবই কিন্তু ঠিক আছে, ডিমের সরবরাহ আছে, চাল ডাল সবই আছে, কিন্তু আপনি টাকা কাগজ ছাপায় জনগণের দিয়ে দিলেন, মূল্যস্ফীতি বেড়ে গেল, জনগণের কিছুই কিনতে পারছে না, কারণ জনগণের বেতন তো আর বাড়ে নাই। তো ব্যাপারটা এই যে পরিকল্পিত দেশকে ধ্বংস করা, বিষাক্ত চিন্তা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা শুধু যে আওয়ামী লীগ হয়েছে তা না, যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক তারা যদি এই বিবেচনা বোধটা না থাকে, পরবর্তী গভর্নমেন্টের অবস্থা অবশ্যই এর চেয়ে ভয়াবহ হবে। তবে আমি আশাবাদী যে এই পৃথিবীর ইতিহাসে ছাত্রদের নেতৃত্বে একটি রাষ্ট্রের, একটি সরকারের পরিবর্তন হওয়া একটি উদাহরণে থাকবে, এবং জনগণ বিক্ষুব্ধ হলে পৃথিবীর কোন ট্যাঙ্ক, কামান, ফাইটার, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী তাকে ঠেকাতে পারবে না। আমি আশা করি এই দায়িত্বটা শিক্ষার্থীদেরই নিতে হলো, কারণ আমরা বড়রা আসলে ব্যর্থ হয়েছি, রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে। জনাব আবুল হোসেন, আপনার কাছে জানতে চাই, আপনি সাবেক আমলা ছিলেন, তো সচিবালয়ে তো অনেক পরিবর্তন হচ্ছে। আজকে যেমন চুক্তিভিত্তিক 10 জন সচিবকে চুক্তি বাতিল করা হয়েছে এবং জননিরাপত্তা বিভাগের সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তো আপনার মনে হয় যে এর আগের সরকারে 15 বছরের যেই সচিবালয় যেভাবে গড়ে উঠেছিল, আমলাতন্ত্র যেভাবে গড়ে উঠেছে, এইখান থেকেই শুধু 10 জন 5 জন সচিব বদল করে দিলেই গোটা রাতারাতি সিস্টেমটা পরিবর্তন হবে? আবার আমি যদি বলি যে আপনি যদি 50 জন 60 জন সচিবকে বদল করে দেন, অবসরে পাঠান, সেটা রিপ্লেসমেন্ট কি রয়েছে? প্রথমত হচ্ছে যে আপনি যে সংস্কার করবেন এটা হলো সিস্টেমের সংস্কার। সাজু সাহেব যেটা বললেন একটু আগে, যে আমাদের যারা জাজেরা আছে, লোয়ার কোর্টের জাজও, তারাও মেধাবী, কিন্তু তারা চাপের মুখে ঠিকমতো তাদের কাজটা করতে পারেনি। আমাদের কাছে ভুরি ভুরি উদাহরণ আছে। আপনি যদি 1996 সালের কথা বলেন, ওই সময় ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হয়েছিল এবং তারপরে আবার 2 মাসের মধ্যে একটা নির্বাচন হয়েছে এবং অনেক কিছু পরিবর্তন করা হয়নি। আপনি যদি নির্বাচনের কথা বলেন, এই যারা আছে তাদেরকে দিয়ে আপনি একটা নির্বাচন করেন এবং সরকার যদি সদিচ্ছা থাকে তারা একটা ভালো নির্বাচন করবে, এরাই করে দেবে। সুতরাং এই পরিবর্তনের ফলে যে বিশাল কিছু পরিবর্তন হয়ে যাবে এরকম না, বাট এই সিস্টেমে যারা আছে তাদেরকে দিয়েও ভালো কাজ করানো সম্ভব। কিন্তু এখানে প্রশ্ন হলো যে আপনি সচিব হয়েছিলেন বা আপনি সিনিয়র পলিসি লেভেলে গিয়েছিলেন, আপনি জাজের টপ জাজেসে গিয়েছেন, আপনি টপ পুলিশ অফিসার হয়েছেন, কিন্তু আপনার আচার আচরণে গত 10 বছরের যে আচার আচরণ, সেই আচার আচরণে দেখা গেল যে আমরা সবাই মিলে একটা দল করা শুরু করলাম। যে কাজটা রাজনীতিবিদের কাজ সেটা বাদ দিয়ে আমি নিজেই রাজনীতিবিদ হলাম। আপনি আইজিপি সাহেবের বক্তৃতা, সাবেক আইজিপির বক্তৃতা শুনেন নাই, এই দেশ থেকে মাটির নিচ থেকে আমরা খুঁড়ে বের করে আনবো, মানে এটা তো কোনো ভাষা নয়। উনি যখন তার এইসব প্রকাশ হলো, দেখা গেল উনি বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ, মুক্তিযুদ্ধের চেতনার কথা আমরা বলছি, উনি হিন্দুদের জমি জোর করে নিয়ে নিলেন, জোর করে তার কাছে বিক্রি করতে হলো। তো আমরা তো এইসব লেভেলে যারা ছিলাম তারা আমাদের দায়িত্ব সংবিধান, আইন, বিধিবিধান অনুসারে পালন করিনি। 1 2 নম্বর হচ্ছে আমরা বাধ্য হয়েছি। বাধ্য হয় নিচের লেভেলের লোক, উপরের লেভেলের লোক বাধ্য হয় না। তারা কেউ কেউ চলেও যেতে পারেন, কেউ কেউ জানো, 2-1টা উদাহরণ আছে, খুব বেশি উদাহরণ নাই। তো এই ক্ষেত্রে আপনি আবার চুক্তিভিত্তিক নিয়োগ অনেক, তো আপনি চুক্তিভিত্তিক নিয়োগ তো এটা সবসময় বলা হয়ে আসছে, গত 40 বছর ধরে বলা হচ্ছে যে চুক্তির চাকরি তুষ্টির চাকরি। আপনি যে সরকার আপনাকে চুক্তি দিবে সেই সরকারের তাবেদারি করার জন্য আপনার চুক্তি, এবং উনি সেটা মনেও করেন, কারণ ওনার তো আর কিছু করার নেই। এবং এতে নিচের থেকে যে মেরিটোরিয়াস লোকেরা বা যাদের যোগ্যতা আছে, দক্ষতা আছে, তার যে উপরে আসবেন সেটাও বন্ধ হয়ে যায়। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার প্রথমভাবে সব চুক্তি বাতিল করে দেওয়া উচিত, এবং যারা চুক্তিতে আছেন তাদের একটা নৈতিক স্ট্যান্ডার্ড থাকতে হবে যে ভাই আমি তো চুক্তি পেয়েছিলাম, অমুক সরকার আমাকে দিয়েছিলেন, সেই সরকার নিজেই চলে গেছে, সো আমি আর কেন থাকবো। যেটা অ্যাটর্নি জেনারেল সাহেব করেছিলেন আমাদের চিফ জাস্টিস সাহেবের আগে। অ্যাটর্নি জেনারেল সাহেব এটা বুঝেছেন,
উনি হয়তো বুঝতে একটু দেরি করেছেন। তো এইসব ক্ষেত্রে নিজের বিবেক বিবেচনা নৈতিকতা দিয়ে কাজ করতে হবে এবং এদেরকে মানে যাদেরকে বিদায় নেওয়ার তাদেরকে বিদায় নিতে হবে। এটা হলো স্বল্প মেয়াদী, পরবর্তীতে আপনি দীর্ঘমেয়াদী রিফর্ম করবেন। আপনি যেটা বলছেন রিপ্লেসমেন্ট আছে কিনা, রিপ্লেসমেন্ট তো অবশ্যই আছে। আমাদের সার্ভিসের স্ট্রাকচারে এত লোক আছে যে তাদের মধ্যে থেকে ভালো লোক বেছে রিপ্লেস করা সম্ভব, কিন্তু আপনি যাদেরকে দিয়ে রিপ্লেস করবেন সেখানে ওই কথাটা থাকে যে তারা যেন আইন বিধি অনুযায়ী সংবিধান অনুযায়ী কাজ করে। যেহেতু এটা পলিটিক্যাল রাজনৈতিক গভর্নমেন্ট না, অথচ তারা রাজনৈতিক সমস্ত বিষয় পরিচালনা করবে, অন্তর্বর্তীকালীন সরকার, এদের কোনো দলীয় দৃষ্টিভঙ্গি নাই। সো আমাদের প্রত্যেকের সিভিল প্রশাসন বলেন, পুলিশ বলেন, বিচারালয় বলেন, প্রত্যেকের কিন্তু সুযোগ আছে প্রমাণ করা যে আমরা যোগ্যতার ভিত্তিতে এইসব চাকরিতে এসেছি এবং আমাদের যোগ্যতা আছে, দক্ষতা আছে, আমরা এই রকম সরকারের অধীনে কাজ করে আমরা দক্ষতা প্রমাণ করতে পারি। এটা যদি করতে কেউ ব্যর্থ হন তাকেও চলে যেতে হবে। যেমন গতকালকে দেখছিলাম যে পদবঞ্চিত প্রায় 120 জনের মতো কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এখন একটা ভ্যাকুয়াম কি আসলে তৈরি হবে কিনা? এই দীর্ঘদিন পদবঞ্চিতরা নতুন করে প্রমোশন পাচ্ছে, তারা এসে কি আসলে প্রশাসনটা চালাতে পারবে কিনা? নিশ্চয়ই চালাতে পারবে এরকম, কারণ এখানে সিনিয়র জুনিয়র আমাদের যে ট্রেনিং, প্রথমত হলো মেধা, আপনার মেধা অ্যান্ড দেন আপনাদের ট্রেনিং। তো যাদের আছে, আপনি যদি সুপারসিড করেন, সে তো ওই পজিশনেই যাওয়ার কথা ছিল, সে কিন্তু গভর্নমেন্টের মধ্যেই আছে। সুতরাং গভর্নমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লেভেলে যে কাজ করে তাকে সচিব করে দিলেও সে কাজ করতে পারবে, কারণ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির মাধ্যমেই সমস্ত কাজটা সচিব পর্যায়ে পর্যন্ত যায়। হ্যাঁ, আপনি বলতে পারেন যে না, কি উনি কি সচিব হতে পারবে না, ওনার সচিব হওয়ার জন্য যে ম্যাচুরিটি দরকার বা যে সাহসিকতা দরকার, কারণ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিতে সাহস নিয়ে, ম্যাচুরিটি নিয়ে, সৃজনশীলতা নিয়ে অনেক কিছু করতে পারে না, তাকে বিধিবিধানের মধ্যে থাকতে হয়। সো প্রবলেম সলভিং, ক্রাইসিস ম্যানেজমেন্টে হয়তো তাদের কিছু অসুবিধা হবে। উপসচিব লেভেলে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে, তারা কাজ করতে পারবেন। এবং আমাদের দেশে যেটা হয়েছে যে আমাদের যে গভর্নমেন্ট সার্ভিস, গণকর্মচারী যারা, আমাদের প্রত্যেক সেক্টরে কিন্তু এনাফ লোকজন আছে। কোনো কোনো সময় আমরা বলি যে গভর্নমেন্টটা অনেক বড় হয়ে গেছে, এটাকে আরও ছোট করেও এফিসিয়েন্টলি কাজ করা সম্ভব। সো আমার মনে হয় সিভিল সার্ভিসে, পুলিশে, বিচারালয়ে কোনো সমস্যা হবে না। একটু চাপ বাড়তে পারে, একজন বিচারক হয়তো 10টা মামলা দেখছেন, এখন রাষ্ট্রের প্রয়োজনে ওনাকে অনুরোধ করা হবে, ভাই আপনি দিনে 15টা মামলা দেখেন। একজন সিভিল সার্ভেন্ট হয়তো 2টা সেকশন দেখছেন, উপসচিব, তাকে বলা হবে আপনি এখন 3টে সেকশন দেখেন দরকার হলে। কাজের চাপটা একটু বাড়তে পারে, বাট আমাদের পক্ষে এটা সামলানো সম্ভব। এবং আমাদের পুলিশের সক্ষমতা নিয়ে তো আমাদের কোনো সন্দেহ নেই, যদিও পুলিশের উপরে অনেক ঝড় বয়ে গেছে, তাদের কনফিডেন্স ফিরিয়ে আনতে হবে, জনগণকে তাদেরকে সহায়তা করতে হবে এবং পুলিশকে নিজেই পরিবর্তিত হতে হবে। তারপরে পুলিশ কমিশন হবে, আমরা আরো কিছু পরিবর্তন দেখতে পাবো, আরো রিফর্ম দেখবো। কিন্তু এদের এই চুক্তি বাতিল করা বা অবসরে পাঠানোই আসলে সমাধান কিনা, তাদেরকে বিচারের আওতায় আনা উচিত কিনা, সে প্রশ্ন নেব। আমি একটু ডক্টর শাহজাহান সাথে আপনার কাছে জানতে চাই, সেটা হলো নতুন সরকার আসলো, পার্শ্ববর্তী দেশগুলোর সাথে বা বহির্বিশ্বের সাথে এই সম্পর্কগুলো কি হবে সেটাও আসলে দেখার বিষয়। যেমন আজকেই ভারতের হাই কমিশনার বলেছেন যে তারা এই নতুন সরকারের সাথে কাজ করতে আগ্রহী, কাজ করবে, এবং ব্রিটিশ হাই কমিশনার সহ অন্যান্য যারা আজকে পররাষ্ট্রপতির সাথে দেখা করেছে তারা সবাই বলেছে আসলে কাজ করতে চায়। তো আমাদের এই পারস্পরিক সম্পর্ক বা কূটনীতিতে আসলে নেতিবাচক কোনো প্রভাব পড়ার সুযোগ রয়েছে কিনা? এখন আপনি দেখেন, কূটনীতির ক্ষেত্রে সারা পৃথিবীতেই যখন কোনো সরকারের পরিবর্তন হয়, যারা খুব বেশি ওই সরকারের সাথে ঘনিষ্ঠতার সাথে সাথে প্রতিক্রিয়া দেয়, আর যাদের সাথে সম্পর্কটা খুব গভীর না থাকে তারা একটু দেরিতে প্রতিক্রিয়া দেয়। কিন্তু এমন কোনো প্রতিক্রিয়া আজ পর্যন্ত দেখি নাই যে নতুন যে সরকার যেভাবেই আসুক, অভ্যুত্থানের মাধ্যমেই আসুক, গণ অভ্যুত্থান হোক, সামরিক অভ্যুত্থান হোক, নির্বাচিত সরকারই আসুক, তারা কিন্তু এই যে কূটনৈতিক ভাষার যে ভদ্রতা, শিষ্টাচার, এটা কিন্তু সবসময়ই থাকে। এখন বাস্তবে আপনি কি করবেন এটা কিন্তু আনপ্রিডিক্টেবল, কারণ আপনি বলছেন যে আপনার সঙ্গে সুসম্পর্ক থাকবে, ইউরোপিয়ান ইউনিয়ন বলছে, ব্রিটেন বলতেছে, যুক্তরাজ্য বলতেছে, জার্মানি বলতেছে, অন্যান্য দেশ সবাই বলছে ভালো কথা, ভারতও বলছে ভালো কথা। এখন আমরা দেখব, আমাদের অপেক্ষা করতে। কূটনীতির ভাষাটা এমন থাকে খুবই ভদ্র, পরিশীলিত, কিন্তু ঝাঁজটা বোঝা যায় পরে অ্যাকশনে।
তো এখন স্বাভাবিক ইন্ডিয়া বলেছে আমরা কাজ করব, আর এটা হচ্ছে একটা সাধারণ নর্মস, তারা প্রথম দিনই তো বলেছে কাজ করবে। তো এখন ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে, যুক্তরাষ্ট্র বলেছে, এবং আমাদের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে সরকার চলে গেল তারা ব্লেম দেয় যে এটা আমেরিকার কাজ, তারা অস্বীকার করেছে। ন্যাচারাল, এগুলো হচ্ছে কূটনৈতিক শিষ্টাচারের ব্যাপার। এখন অ্যাকচুয়ালি কি হবে এটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমি কাজ করতে আগ্রহী, ঠিক আছে, ভালো, বস্তু সম্পর্ক রাখছে, খুব ভালো, but we have to wait to see that actually what happened on the ground. এটাকে চ্যালেঞ্জ হবে by their acts and deeds. এটাকে চ্যালেঞ্জ হবে সরকারের জন্য। সরকারের জন্য চ্যালেঞ্জ হবে কি হবে না এটা কিন্তু আমরা বলতে পারছি না, কিন্তু সিচুয়েশন যেটা বলে, যে পরিস্থিতি যেভাবে বলে, এই দেশের জনগণ ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা স্বাধীনতা থেকেই, স্বাধীনতা যুদ্ধ থেকেই ছিল, ভালো কথা। কিন্তু আপনি সারা পৃথিবীতে দেখবেন সম্পর্কটা হবে জনগণ টু জনগণ থ্রু দেয়ার লিডার্স। আপনি যদি শুধু ওয়ানলি লিডার্স এন্ড লিডার্স আপনি রিলেশন করেন, তো ওই জনগণের সাথে তো এই জনগণের সম্পর্ক হইল না। এই জনগণের ব্রিজটা করবে জনগণের যারা নেতৃত্ব দিচ্ছে সরকারের থেকে, ওই পক্ষের জনগণ অন্য দেশ, যেটাই আমেরিকা, ভারত, ইন্ডিয়া, রাশিয়া, যেটাই হোক না কেন, সেই দেশের জনগণকে রিপ্রেজেন্ট করে সরকার, তারা যদি এই সরকারের সাথে ভালো সম্পর্কের সাথে সাথে জনগণের সুবিধার জন্য সম্পর্কটা বজায় রাখে তাহলে ভালো। কিন্তু আপনি ক্ষমতায় থেকে, আপনাকে ক্ষমতায় রাখার জন্য আমি যত রকম সুবিধা আপনার কাছ থেকে নিলাম, আমাকে আপনি রাখেন, তো সরকার জনগণ যখন বিপক্ষে চলে যাবে আমি সরকারই উৎখাত করে দেব। যা, ছাত্ররা একটা সরকারকে উৎখাত করে দিল কেন? জনরোষ, জনক্ষোভ, আপনি ভারতের সাথে অসম চুক্তি করেছেন, এইটা করেছেন বলে ছাত্রদের মধ্যে এইরকম একটা ধারণা, বা জনগণের মধ্যে একটা ধারণা। তা না হলে এই ছাত্র আন্দোলনের সাথে এত জনগণ তো সম্পৃক্ত হওয়ার কথা না। যেটা আলম ভাই বললেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি, নানান ইস্যু ছিল, নানান ইস্যু আসলে নানান ইস্যু হওয়ার কারণে এই ছাত্রদের সাথে জনগণ নেমে গেছে। এই জন্য বলে ছাত্র নাগরিক অভ্যুত্থান। ছেলেরা, বাচ্চারা যেটা বলতেছে, আমাদের ছেলেমেয়েরা, আমি কিন্তু এই 1 মাস আগে একটা টক শোতে বলেছিলাম, বাচ্চাদের আন্দোলনকে হালকাভাবে দেখবেন না, ওরা আমাদের চেয়ে অনেক মেধাবী। ওরা গ্রামে গঞ্জে থেকে নৌকায় করে, লঞ্চে করে, ট্রেনে করে, বাসে করে, ঠেলা ধাক্কা খেতে খেতে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আসে। ওদেরকে অবমূল্যায়ন করবেন না, ওদের মেধাকে কখনো ছোট করে দেখবেন না, দেখবেন তারা অনেক ভালো নেতৃত্ব দিতে পারবে এবং তারা সফলকাম হবে। ঠিক এই কথাটা 1 মাস 2 দিন পরে কথাটা ফুলে গেল। অ্যাকচুয়ালি ওটা আমি আমার ধারণা থেকে বলেছি। আই ওয়াজ নট এক্সপেক্টিং দ্যাট ইট উইল হ্যাপেন, দ্যাট দি স্টুডেন্ট লিডিং জাস্ট revolution will be there. No, it was not my expectation. I was simply assessing the talent of the students, because আমরা বলি ওরা লেখাপড়া করে না, ফেসবুক, এই জেনারেশনের আসলে পালসটাই আমরা আসলে বুঝতে পারি না দীর্ঘদিন। জনাব আলম সরকার, আপনার কাছে একটু আগে যে বিষয়টা জানতে চাচ্ছিলাম, যে আমলাতন্ত্রের ভিতর থেকে আপনি চুক্তি বাতিল করলেন, অবসরে দিলেন, এইটাই কি আসলে শেষ কথা? এই আমলাদের ভিতরেও তো অনেক দুর্নীতিবাজ আমলা রয়েছে, তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে না? এটা তো কোনো শেষ কথা হতেই পারে না। প্রথমত হলো যে চুক্তি বাতিল করতেছেন, এটা তো আপনি নিয়মের মধ্যে আছে। আপনার চুক্তিভিত্তিক নিয়োগের শর্ত হলো যে সরকার যে কোনো সময় তার চুক্তিটা বাতিল করতে হবে, উইদাউট নোটিস অর উইথ এ নোটিস। আপনার এই 25 বছর বয়স হলে চাকরি হলে যে বিদায় দেওয়া, এটা একটা কালো আইন, সেটা আমরা অনেক দিন ধরে বলে আসছি। এই আইনটা কালো আইন, এবং এটার প্রয়োগটা হচ্ছে সবসময় অপপ্রয়োগ হয়েছে। এখনই অপপ্রয়োগ হচ্ছে এরকম বলা যাবে না, বাট প্রয়োগটা সবসময় অপপ্রয়োগ হয়েছে। ওটার ব্যাপারে আমরা সবসময় বলছি যে এই কালো আইনটা তুলে দেওয়া উচিত। কেন তুলে দেওয়া উচিত? যে আপনি যার বিরুদ্ধে অ্যাকশন যাবেন, তাকে বিদায় করে বাসায় পাঠিয়ে দেওয়ার মধ্যে তো অ্যাকশন হলো না। আপনি দুর্নীতি করলেন, আপনি মুক্তিযুদ্ধের সার্টিফিকেট জালিয়াতি করে আপনি চাকরি করলেন, আপনাকে বাসায়, হ্যাঁ, তার সচিব পর্যায়ে, যে পর্যায়ে হোক, আপনার নাই বা উদাহরণে গেলাম, তা আপনি জালিয়াতি করে চাকরি করলেন, আপনাকে আমি বাসায় পাঠিয়ে দিলাম, এটা কোনো শাস্তি হলো? এই জালিয়াতির জন্য তো তাদের তো ফৌজদারি আইনে বিচারে সোপর্দ করা উচিত। সো আপনি যে প্রশ্ন বললেন সেই প্রশ্নের উত্তর হচ্ছে যে না, এইভাবে কাউকে বাড়ি পাঠিয়ে দেওয়ার দরকার নেই। তাকে নিউট্রাল করেন, নিউট্রাল করে তাকে রাখেন, এবং তার বিরুদ্ধে যে অভিযোগ আছে, আপনি যেটা বললেন দুর্নীতির অভিযোগ থাকলে সেই অভিযোগ তদন্ত করবেন, এবং এই যে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর হবে না, এটা দ্রুত তদন্ত করবেন। আপনার কাছে যদি সত্যতা থাকে আপনি তাকে বিচারে সোপর্দ করবেন। কারোর বিরুদ্ধে যদি ক্রিমিনাল অভিযোগ থাকে তাহলে ক্রিমিনাল অভিযোগে তার বিরুদ্ধে বিচার করতে হবে। কারো যদি অদক্ষতা থাকে তাহলে আপনি অদক্ষতার জন্য তাকে করবেন, আপনি আইন অনুযায়ী, কন্ডাক্ট রুলস অনুযায়ী যাবেন। অদক্ষতার কারণে তার চাকরি চলে যেতে পারে। সুতরাং আপনি আইন, বিধি, সংবিধান অনুযায়ী যে কোনো ব্যবস্থা নিতে পারেন। কিন্তু সেটা তো হয় না, কারণ আমরা যে কোনো পরিবর্তনে দেখি রাজনীতিবিদরাই আসলে জেলে যায়, তারাই জেল খাটে। কোনো আমলাকে তো আসলে এই পরিস্থিতির মুখোমুখি হতে হয় না। হয়েছে, আমলাদের হয় না এরকম না। আমাদের চিফ জাস্টিসের বিরুদ্ধে মামলা হয়। আমাদের যে মুখ্য সচিব ছিলেন ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকী, একজন সিএসপি, তার নামে মামলা হয়েছে, বিচার হয়েছে। এই দেশে আইজিপির নামে মামলা হয়েছে, বিচার হয়েছে। মানে
ইয়েস রেয়ার বাট বড় বড় উদাহরণ, যে দেশের চিফ জাস্টিসের নামে দুর্নীতির মামলা হয়, যে দেশের আইজিপির মামলা হয় এবং জেল খাটে, যে দেশের মানে সামরিক বাহিনী প্রধান এবং পরবর্তীতে প্রেসিডেন্ট মামলা হয়, জেলে থাকেন দুর্নীতির দায়। সুতরাং এই যে হয় না এরকম না, প্রধানমন্ত্রীর নামে তো এখন মামলা হচ্ছে এবং আগেও হয়েছে। সুতরাং মামলা হয়। যেটা হয় যে রাজনীতিবিদরা যখন ক্ষমতার পালা বদল হয়, তখন যে একটু আগে চাঁদার দোকানের কথা বললাম না, যে সাইনবোর্ড চেঞ্জ হয়ে যায়, তখন আমাদের কিছু লোকের জার্সিও চেঞ্জ হয়ে যায়। মানে এখন কমলা রঙের ছিল, তারপরে দরকার লাল রঙের জার্সি। শুধুমাত্র যে এটা প্রশাসন, পুলিশ এবং বিচারে হয় এরকম না, সেটা বিশ্ববিদ্যালয়, মানে আমরা এত নষ্ট করছি, মানে নষ্টের শেষ সীমায় গেছি। তো আপনি সাংবাদিকদের দিকে তাকিয়ে দেখেন, আপনার মিডিয়া হাউসগুলোতে কি করেছে এতদিন, একটু যে নিজেদের দিকে তাকিয়ে দেখেন আয়নায়, আপনার প্রেস ক্লাবের দিকে দেখেন, আপনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট দেখেন, আপনি কৃষিবিদ ইনস্টিটিউট দেখেন, সেখানে কোনো নির্বাচন হয়েছে? সেখানে তো জবরদখল হয়েছে। এবং প্রত্যেকে তার মানে পেশাজীবীরা, আইনজীবীরা, প্রত্যেক পেশার মানুষেরা, নাগরিক সমাজ, প্রত্যেকে খালি জার্সি বদল করে। এই যে সব সেক্টরে আসলে একটু সমস্যা হয়েছে, তাহলে এই যে জার্সি বদল, এটাকে বন্ধ করতে হবে। এবং এটা বন্ধ করার এটা সুবর্ণ সুযোগ। এই বারবার কিন্তু ছাত্ররা এসে রক্ত দিবে না। বাংলাদেশের মানুষ আপনার 69-এর গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছে, 71-এ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। বাংলাদেশ মানুষ 90-তে রক্ত দিয়েছে, বাংলাদেশের মানুষ 96-তে রক্ত দিয়েছে, 2006-08-এ রক্ত দিয়েছে। মানে খালি রক্ত দিবে, আর আপনারা রাজনীতিবিদরা ক্ষমতা নেবেন, ক্ষমতা নেবেন এবং ক্ষমতা নিয়ে উল্টাপাল্টা কাজ করতে থাকবেন। একেবারেই শেষ। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।